শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি, আজ রাষ্ট্রীয় শোক। মৃতের সংখ্যা বেড়ে ৩১১। বাংলাদেশি শিশু জায়ানের মরদেহ আনা হবে কাল। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে জানালেন সিইসি। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া নির্বাচনে ভোটারের সংখ্যা কমছে বললেন সচিব। এমডিকে সুপেয় পানির শরবত খাওয়াতে ঢাকা ওয়াসা ভবনের সামনে নগরবাসীর জমায়েত। ওয়াসার পানি শতভাগ সুপেয় ও নিরাপদ দাবি করায় এ কর্মসূচি। এবং দ্রুতই ক্যাটাগরি 1-এ উন্নীত হওয়ার সম্ভাবনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। শিগগিরই নিউ ইয়র্ক টরন্টোতে রুটে সরাসরি ফ্লাইট চালু জানালেন প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে এবার বিস্তারিত সংবাদ। শুরুতে শ্রীলঙ্কা ট্র্যাজেডির খবর। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১১ জনে দাঁড়িয়েছে, আহত ৫ শতাধিক। হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪০ জনকে আটক করেছে পুলিশ। এদিকে নিহতদের স্মরণে দেশটিতে চলছে জাতীয় শোক। হামলার জন্য স্থানীয় চরমপন্থী সংগঠনের সঙ্গে আন্তর্জাতিক যোগ সাজসের সম্ভাবনার কথা বলছে শ্রীলঙ্কান সরকার। এদিকে বোমা হামলায় নিহত বাংলাদেশি শিশু জায়ানের মরদেহ আনা হবে কাল। ইমরুল হাসানের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় চলে যাচ্ছি পরের সংবাদে। ব্রুনাই সফরের শেষ দিন আজ সকালে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাজধানীর কূটনৈতিক এলাকা জালান কেবাংশানে হচ্ছে নতুন এ চ্যান্সেরি ভবন। এর আগে স্থানীয় সময় সোমবার রাতে সুলতান হাসান আল বলকিয়ার আমন্ত্রণে তার বাসভবনে আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। ৩ দিনের সরকারি সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য বিশেষ নজর রাখা হচ্ছে। বাংলাদেশে ঢোকার সময় তাদের আঙুলের ছাপ রাখছেন প্রশাসন। দুপুরে রাজবাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, আগামীতে সব নির্বাচনে আরও বেশি পরিমাণে ইভিএম ব্যবহার করা হবে। এতে কারচুপি ও ভোট জালিয়াতির কোনো সুযোগ থাকবে না। সরকারের কাছে প্রত্যাশা পূরণ হলে ভোটারদের ভোট দেবার প্রবণতা কমে, কারণ তখন আর সরকার পরিবর্তনের প্রয়োজন হয় না। মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, যাদের 18 বছর পূর্ণ হয়েছে তারা অবশ্যই ভোটার হবেন। কোনো প্রার্থী পছন্দ না হলে ভোট দিতে যাবেন না, কিন্তু জাতীয় পরিচয়পত্র পাবার জন্য ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে বলে জানান হেলাল উদ্দিন আহমদ। নিয়মিত মজুরি বাড়লেও তৈরি পোশাক খাতের শ্রমিকরা 26% কম বেতন পাচ্ছেন, এমনটি জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানী ধানমন্ডি মাইডাস সেন্টারে তৈরি পোশাক খাতে সুশাসন, অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে রানা প্লাজা দুর্ঘটনায় দোষীদের বিচারের দাবি জানায় টিআইবি। প্রতিবেদনে জানানো হয়, তৈরি পোশাক খাতে শ্রমিক অধিকার থেকে রপ্তানি এবং মালিকদের মুনাফাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দ্রুতই ক্যাটাগরি 1-এ উন্নীত হতে পারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এরই মধ্যে কয়েক দফায় নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা FAA। সংস্থাটির অডিটের শিডিউলের অপেক্ষায় রয়েছে বেবিচক। সম্প্রতি চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনা ক্যাটাগরি 1-এ উন্নীত হওয়ার পথে বাধা সৃষ্টি করবে না বলে দাবি করেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। নাজমুল হোসেন সায়মনের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট।
দীর্ঘ এক দশক পরে হারানো ঐতিহ্য ক্যাটাগরি 1 ফিরে পাওয়ার দ্বারপ্রান্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত মাসে একদিনের সফরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বশেষ নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা FAA এর 2 সদস্য। গোপনীয়তা রক্ষা করে শাহজালালের বেশ কিছু স্পর্শকাতর স্থান পরিদর্শন করেন তারা। FAA এর প্রতিনিধি দল তাদের মতামত সম্মিলিত প্রতিবেদন আকারে দাখিলের পর ক্যাটাগরি 1-এ উত্তীর্ণ হলেই নিউ ইয়র্কে ফ্লাইট চালুর অনুমতি পাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আইকিউর যে রেটিংটা আমাদের আপ হয়েছে EI, সেটাও তারা পাশাপাশি রেখে দেখেছে এবং আমাদের স্ট্যান্ডার্ডে যাচাই বাছাই করে দেখেছে এবং দে হ্যাভ অ্যাপ্রিশিয়েটেড দিস থিং। সো আমরা রেডি, আমরা ইনফ্যাক্ট গত 6-7 মাস যাবতীয় রেডি। যেহেতু ওরা ওয়ার্ল্ড ওয়াইড একটা এই একই অডিট করে বেড়ায়, তো ওদের একটা শিডিউলের ব্যাপার আছে। এই শিডিউলটা আমরা পেয়ে গেলেই আমরা নেক্সট স্টেপে চলে যেতে পারবো। গত বছর ফেব্রুয়ারিতে প্রথম অডিটে বিবেচকের পদক্ষেপে FAA সন্তোষ প্রকাশ করে বলে জানান এই কর্মকর্তা। যে আপগ্রেডেশন যে হয়েছে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্সের, সবকিছু মিলিয়ে আমি তো সব পজিটিভই দেখছি। ওখানে কোনো কারণ নাই যে আমরা পাবো না। ইনশাল্লাহ আমরা একটা খুব অল্প সময়ের মধ্যেই ক্যাটাগরি 1টা করতে পারবো। বিমানবন্দরের নিরাপত্তা সহ আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে বলে জানান বেসামরিক বিমান প্রতিমন্ত্রী। সম্প্রতি চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের ঘটনা ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে বাধা হবে না বলে মনে করেন তিনি। তারা সম্ভবত জুন জুলাইয়ের মধ্যে একটা টিম আসবে, আবার সেপ্টেম্বরের মধ্যে আসবে। তো সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সমস্ত সিকিউরিটি সিস্টেম থেকে ধরে সমস্ত অত্যাধুনিক মেশিনপত্র সবকিছুই আমাদের আছে। ক্যাটাগরি 1-এর ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের বিমান বহরে ভালো বিমান আরও আসতেছে। যাত্রীদের কাঙ্ক্ষিত সেবার মান, বিমানবন্দরের মান সবকিছুই আমরা ক্যাটাগরি 1-এই নিতে চেষ্টা করি। ছাড়পত্র পেলেই দ্রুত নিউ ইয়র্ক, টরন্টো সহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। জুলহাস কবির, RTV, ঢাকা। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় বিদ্যমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিটের শুনানিতে আদালত বলেন, তদন্ত সঠিক পথে আছে। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত বলেন, মামলার তদন্তে সরকার অবহেলা করছে না, সবাই ঠিক মতো কাজ করছে, PBI এর তদন্ত সঠিকভাবে হচ্ছে। এই অবস্থায় মামলায় হস্তক্ষেপ করার পক্ষে নয় হাইকোর্ট। পরে এ মামলার শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন আদালত। রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস প্রাইভেট কার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি বাস ও প্রাইভেট কারকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সকাল 7:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বাস যাত্রী মনির হোসেন জানান, মৎস্য ভবন মোড় অতিক্রম করার সময় স্বাধীন পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। স্বাধীনের আগে একটা গাড়ি ছিল, সাথে সাথে প্রাইভেট আর মাইক্রো ছিল, ওগুলো আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মানে ব্রেক ফেল হওয়াতে মানে একটা আরেকটার সাথে এরকম গতি ছিল, একটা আরেকটার সাথে লেগে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল। স্বাধীন পরিবহনের ড্রাইভার আটক আছে এবং ড্রাইভারের সাথে কথা বলে যেটা জানা গেছে, এই শাহবাগ থেকে আসার পরেই তার নাকি ব্রেক ফেল করেছে এবং ব্রেক কাজ করে নাই। এই কারণেই রিক্সা, একটা প্রাইভেট কার, একটা জিপ, এগুলোকে এসে কিন্তু সামনে যেগুলো ছিল সেগুলো কন্ট্রোল করতে পারে নাই, সেগুলোর সাথে ধাক্কা লেগে গাড়িগুলোর ক্ষতি হয়েছে, লোক মারা গেছে। আজ একাদশ স্প্যান বসল পদ্মা সেতুর। মঙ্গলবার সকাল 6টায় জাজিরা প্রান্তে একাদশ স্প্যান বসানোর কাজ শুরু করেন সেতু বিভাগের প্রকৌশলী ও শ্রমিকরা। গতকাল সোমবার 11টার দিকে স্প্যান বহনকারী ক্রেনটি মুন্সিগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে 34 ও 33 নম্বর খুঁটির কাছে এনে রাখা হয়। এই প্রথমবারের মতো 1 মাসের মধ্যেই বসল 2টি স্প্যান। এতে দৃশ্যমান হল 1650 মিটার। সর্বশেষ গেল 9 এপ্রিল মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 13 ও 14 নম্বর খুঁটির উপর বসানো হয়েছিল সেতুর 10ম স্প্যান। 150 মিটার লম্বা ও 13 মিটার প্রস্থের বিশাল স্প্যানটি 3600 টন ধারণ ক্ষমতা সম্পন্ন তিয়ান ক্রেনটি দিয়ে উঠানো হয়। 11 নম্বরের স্প্লেন্ডার উঠে নেওয়া হয়েছে। দ্রুত কাজ ভালোই লাগতেছে। পদ্মা সেতু হয়ে গেলে আমাকে অনেক সুযোগ সুবিধা হবে, অনেক আনন্দ পাইতে আছে।
দর্শক, এই মুহূর্তে ওয়াসা ভবনে আছেন আমাদের সহকর্মী শাহাবুদ্দিন শিহাব, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। শিহাব, ওয়াসার এমডিকে সুপেয় পানির শরবত খাওয়ানোর কর্মসূচির সবশেষ অবস্থা আমাদের জানান। একটি বিষয়ে সাদি, আপনি জানেন যে সকাল 11টায় এখানে পূর্ব জুরানের এক সমাজকর্মী এলাকায়, যাকে প্রতিবাদী যুবক প্রতিবাদী মানুষ হিসেবে জানে, সেই মিজানুর রহমান এবং তার পরিবার নিয়ে এখানে সমবেত হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন। তারা সর্বমোট 4-5 জন এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তারা সবাই ওয়াসার যে পানি, সেই পানিটার মধ্যে যে সমস্যা বা বিভিন্ন ধরনের প্রয়োজন রয়েছে বা বিভিন্ন ধরনের দূষিত পানি পাওয়া যাচ্ছে বিভিন্ন এলাকায় রাজধানীর, সেই বিষয়ে প্রতিবাদ করার জন্যই সে এখানে উপস্থিত হয়েছে, সে তার পরিবার নিয়ে, এবং তার সাথে একজন সমবেত হয়েছে। তো এই মুহূর্তে আমি আমার পাশেই রয়েছে মিজানুর রহমান সাহেব, তার সাথে কথা বলবো। একটি বিষয় যে মিজান সাহেব, যে আপনি এখানে এসছেন, আসলে আপনার আসার লক্ষ্যটা কি, এবং ভিতরে কিছুক্ষণ আগে কথাবার্তা বললেন, সেটারও ফলাফলটা কি? লক্ষ্যটা ছিল হচ্ছে ওয়াসার এমডি সাহেব যে বললো ঢাকা শহরের শতভাগ পানি সুপেয়, এটা যে একটা অসত্য কথা, সেই তথ্যটা ওনাকে চাক্ষুষ দেখানোর জন্য আমরা সরাসরি ওয়াসার লাইনের পানি নিয়ে আসছিলাম, এবং এখানে এসে ওনাকে পেলাম না। ওনার যে দায়িত্বপ্রাপ্ত একজন লোকের সাথে কথা বললাম, সে বরঞ্চ আমাদেরকে এক ধরনের মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করতে চাইলো। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করলাম এবং তাদের চ্যালেঞ্জ করলাম যে আপনি সহ মিডিয়া সহ চলেন আমাদের জুরাইনে গিয়ে দেখেন এই পানি কি লাইনের পানি কিনা। সে চ্যালেঞ্জ গ্রহণ না করে সে কথা বলে আমাদের এক ধরনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আচরণে আমার ভালো লাগেনি একজন অথরিটি হিসেবে। আসলে তার আচরণ আপনার ভালো লাগেনি কেন? আরেকটা বিষয় হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা দেখলাম যে তিনি শুধুমাত্র আপনার এই বিষয়টা একটু বলবেন কি? আমি তো পুরো ঢাকার কিছু বলতে পারবো না, যেহেতু আমি জানি দাঁড়িয়ে যেতে পারবো না, কিন্তু আমি যে এলাকা থাকি জুরাইন এবং জুরাইন আশপাশ, মুরাদপুর, শ্যামপুর, নামাজপুরের আশপাশ, এই অঞ্চলের পানিকে তাদেরকে বললাম যে আসেন দেখেন, সেই এলাকায় কোনো একবারই না, প্রায় পুরো অঞ্চলের পানি খারাপ। শিহাব, আপনাকে ধন্যবাদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনা দুজনের বিরুদ্ধে বুধবার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি ও সোহরাব ফকির ওরফে সোহরাব আলী। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। এর আগে গত 7 মার্চ মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয়। 2017 সালের 10 জানুয়ারি 3 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আদেশ দেন ট্রাইব্যুনাল। অপর আসামি এনায়েতুল্লাহ ওরফে মঞ্জু 2017 সালের 25 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আসামিদের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে। আসামিদের বিরুদ্ধে মোট 6টি অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রামে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি জাবেদ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। রাতে চট্টগ্রামের আগ্রাবাদ জামপুরি মাঠের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায় জাবেদ সহ 3-4 জন সেখানে মাদক সেবন করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালালে দুপক্ষের গোলাগুলিতে জাবেদের মৃত্যু হয়। অন্যদিকে কুমিল্লার বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক নামের এক চোরা কারবারি নিহত হয়েছেন। ভোরে গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, ভোরে গোলাবাড়ি সীমান্ত এলাকার জালুয়াপাড়া নামক স্থানে অভিযান চালালে চোরা কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মালেকের মৃত্যু হয়। লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় গায়ে কেরোসিন ঢেলে শাহিনুর আক্তার নামের এক নারীকে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের বাবা জাফর উদ্দিন। সোমবার রাতে লক্ষ্মীপুরের কমলনগর থানায় নিহত শাহিন আক্তারের স্বামী সালাউদ্দিনকে প্রধান আসামি করে এ মামলা দায়ের করা হয়। এতে 5 জনের নাম উল্লেখ এবং 7-8 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তবে এখনও সালাউদ্দিনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইউপি মেম্বার মোহাম্মদ হাফিজ, গ্রাম পুলিশ আবু তাহের, সালাউদ্দিনের ভাই আলাউদ্দিন ও আব্দুর রহমান সহ 4 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। নাটোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে কৃষি জমিতে পুকুর খননের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি অফিসের কিছু অসৎ কর্মকর্তাদের যোগসাজশে এমন ধ্বংসযজ্ঞ চললেও নেই প্রশাসনের কোনো নজরদারি। নামমাত্র কিছু অভিযান চললেও প্রভাবশালীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তবে জেলা প্রশাসনের দাবি, সমস্যা সমাধানে জোর চেষ্টা চালাচ্ছেন তারা। নাটোর প্রতিনিধি শেখ তোফাজ্জল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুমশুল গ্রামের মাঠে এমন ধান কেটে 3 ফসলি জমিতে অবাধে চলছে অবৈধ পুকুর খননের কাজ। একই অবস্থা গোটা জেলা জুড়ে, অথচ এ বিষয়ে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। পুকুর খননের ফলে একদিকে যেমন কমছে কৃষি জমির পরিমাণ, অন্যদিকে কমছে উৎপাদনও। প্রভাবশালীরা এই পুকুর কাটছে। এই পুকুর কাটা বন্ধ না হলে খাদ্যশস্য ধান উৎপাদন ব্যাহত হবে। স্থানীয়রা জানান এ বিষয়ে মাঝে মাঝে লোক দেখানো অভিযান পরিচালনা করা হলেও কিছু অসাধু সরকারি কর্মকর্তাদের কারণে সমস্যা দিন দিন বেড়েই চলেছে। টিএনও সাহেব আসছিলেন, এসে 4 জনকে ধরে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে 2 জনকে ছেড়ে দিয়েছেন এবং 2 জনের 3 মাসের জেল দিয়েছেন, এটা আমাদের শুনেছি। কিন্তু এত কিছু করার পরেও পুকুর খনন করা বন্ধ হয় নাই। অন্যদিকে কৃষি জমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। পুকুর খননটা বন্ধ করতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে, যাই সঙ্গে সঙ্গে আমি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করি এবং ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে থাকি। কেউ যাতে কৃষি জমি নষ্ট করে পুকুর বা অন্য কোনো কাজে ব্যবহার করতে না পারে, সেজন্য প্রশাসন কিন্তু সদা তৎপর আছে। শূন্য অবস্থায় নিয়ে আসার জন্য আমরা এখন কারাদণ্ড প্রদান করছি। শুধু আশ্বাস নয়, কৃষি জমি রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ চান নাটোরবাসী। নুসরাত জাহান সিনথি, আরটিভি। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার মহদেবপুরে লোকসভা নির্বাচন হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। সকাল থেকে পণ্য বোঝাই ভারতীয় কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। বন্দর থেকে কোনো পণ্য রপ্তানি হয়নি। সোনা মসজিদ CNF এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবা জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বন্দর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে পণ্য বোঝাই যানবাহন। এছাড়া ইমিগ্রেশন কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপে আজ মুখোমুখি হচ্ছে তাজিকিস্তান ও মঙ্গোলিয়া। সোমবার বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠে নিজেদের প্রস্তুত করেন তাজিকিস্তানের মেয়েরা। নবীন এ দলটি নিজেদের প্রথম ম্যাচে জয়ের ক্ষেত্রে আশাবাদী। অন্যদিকে মঙ্গোলিয়াও ছেড়ে কথা বলতে চাইবে না প্রতিপক্ষের বিরুদ্ধে। ধানমন্ডি শেখ জামাল মাঠে ঘাম ছড়ানো অনুশীলনে তেমনটা আভাস দিলেন মঙ্গোলিয়ার মেয়েরা। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সন্ধ্যা 6টায় সরাসরি দেখাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল RTV। আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনাল খেলা, আর তাই জয় ছাড়া আমরা কিছুই ভাবছি না। আমাদের মেয়েরা ভালো খেললে প্রথম ম্যাচে জয় নিয়েই আমরা মাঠ ছাড়ব। এর আগে সংযুক্ত আরব আমিরাতকে 2-0 গোলে হারিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপে অভিযান শুরু করল বাংলাদেশ। দলের পক্ষে একটি করে গোল করেন স্বপ্না ও কৃষ্ণা। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি, আজ রাষ্ট্রীয় শোক। মৃতের সংখ্যা বেড়ে 311। বাংলাদেশি শিশু জায়ানের মরদেহ আনা হবে কাল। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে, জানালেন CEC। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় নির্বাচনে ভোটারের সংখ্যা কমছে, বললেন সচিব। এমডিকে সুপেয় পানির শরবত খাওয়াতে ঢাকা ওয়াসা ভবনের সামনে নগরবাসীর জমায়েত। ওয়াসার পানি শতভাগ সুপেয় ও নিরাপদ দাবি করায় এ কর্মসূচি। এবং দ্রুতই ক্যাটাগরি 1-এ উন্নীত হওয়ার সম্ভাবনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। শিগগিরই নিউ ইয়র্ক টরন্টো রুটে সরাসরি ফ্লাইট চালু, জানালেন প্রতিমন্ত্রী। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTV সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। ধন্যবাদ সবাইকে।